আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির নেতৃবৃন্দ অনেকেই আওয়ামী লীগের যে নির্বাচনে অংশগ্রহণ এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন তা বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন সমন্বয়ক তাদের অনেকেরই পছন্দ হচ্ছে না। বিশেষ করে এ সকল সমন্বয়কদের পেছনে দেশ এবং বিদেশের যে সকল লেখক, সাহিত্যিক, সাংবাদিক, তারপর ইউটিউবার, ফেসবুকার যারা ইনফ্লুয়েন্স করেছেন, তারাও এই বিএনপির যেই অবস্থান আওয়ামী লীগ সম্পর্কে এটি পছন্দ হচ্ছে না। তাদের সকলেরই অভিমত যে সমন্বয়করা যেভাবে চাচ্ছে একইভাবে বিএনপির জোর গলায় বলা উচিত আওয়ামী লীগ একটা মন্দ দল, এই দলটিকে নিষিদ্ধ করা হোক। ২ নম্বর হলো যে এই দলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে দেশ ছাড়া করা হোক এবং বাংলাদেশ হবে আওয়ামী লীগ মুক্ত, শেখ পরিবার মুক্ত এবং শেখ মুজিব মুক্ত। এরকম যারা কট্টর চিন্তা ভাবনা করে আসছেন এবং তাদের সেই চিন্তা ভাবনার কারণও আছে। এই কারণ হলো তারা আওয়ামী লীগ দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানবিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে অনেকে দেশ থেকে বাধ্য হয়েছেন। ফলে আমি তাদের সেন্টিমেন্টকে অশ্রদ্ধা জানানোর দুঃসাহস দেখাবো না। কিন্তু বিএনপি যেটা করছে সেটা কেন করছে এই বিষয়ে আমি বলবো এবং তার আগে বলে নেই যে বিএনপি যে কাজটি করেছে এই কাজটি কিন্তু আসলে প্রথম দিকে জামাত চেষ্টা করেছিল, কিন্তু জামাতের যে পরিধি বা জামাতের যে গণভিত্তি এটা বিএনপির মতো এতটা বিস্তৃত নয়, শক্তিশালী নয়। ফলে জামাত আমির যে আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এই সাধারণ ক্ষমাটাকে তারা রাখতে পারেননি। ফলে তারা খামোশ হয়ে গিয়েছেন। সমালোচনাকারীদের ভয়ে তারা আর এখন আওয়ামী লীগ নিয়ে কোনো কথাবার্তা বলছেন না এবং অতি সম্প্রতি শুধুমাত্র ইঙ্গিতে এটি কথা বলার চেষ্টা করেছেন জামাতের আমির যে এসব বারবার শুধু ফ্যাসিস্ট যে গালাগালি এইগুলো ভালো না, রাজনীতি করার অধিকার সবারই রয়েছে, এরকম আকার ইঙ্গিতে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন সেটাকে নিয়েও কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে। এখন যারা টগবগে রক্ত নিয়ে বিপ্লব করেছেন তরুণ বন্ধুরা, তারা কেন এই জামাতের এই বক্তব্য কিংবা বিএনপির এই বক্তব্য সমর্থন করছেন না এটি তারা স্পষ্ট করে বলার চেষ্টা করছেন এবং তাদের একটা একেবারে বলতে গেলে জিহাদি মনোভাব যে যাদের বিরুদ্ধে লড়াই করেছি, যাদের বিরুদ্ধে রক্ত দিয়েছি তাদের সঙ্গে তো রাজনীতি হতে পারে না। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে জামাত এবং আওয়ামী লীগ যাই করুক না, বিএনপি আওয়ামী লীগ যাই করুক না কেন, তাদের স্বপ্ন যেহেতু তারা একটা বিজয় লাভ করেছে, ফলে বিজয়ের সুফল তারা যে কোনো মূল্যে ভোগ করবেন, ফলে এই চাপটাটা এখানেই থাকুক। দ্বিতীয় যে অংশটি সেটি হলো বিএনপি বা জামাত তারা কেন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে যাচ্ছে। এর কারণ হলো অতীত থেকে তারা শিক্ষা দিয়েছে বিভিন্ন সময়। যেমন ধরুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যেই সময়টিতে এলেন ক্ষমতাতে তখন আসলে আওয়ামী লীগের অবস্থা দুরবস্থা এখনকার চাইতে আরো বেশি ছিল বাকশালের কারণে এবং স্বাধীনতা উত্তর পরবর্তী বাংলাদেশে জাসদের কর্মকাণ্ড, বঙ্গবন্ধুর যারা ঘনিষ্ঠজন তাদের অনেক অপকর্ম, আওয়ামী লীগের একটার পর একটা ভুল, আন্তর্জাতিক চক্রান্ত, ভারতের চক্রান্ত সব মিলিয়ে আপনি বোঝার চেষ্টা করুন যে ৭৫-এর ১৫ আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের পর ইত্তেফাকের যে ব্যানার হেডলাইন থেকে শুরু করে অন্যান্য সব পত্রিকায় ব্যানার হেডলাইন হয়েছিল যে স্বৈরাচার নয় ফেরাউন মুক্ত হলো দেশ। এরপর ঢাকার রাজপথে মিষ্টির বন্যা বয়ে গিয়েছিল, কোনো দোকানে মিষ্টি ছিল না এবং আওয়ামী লীগের যারা লোকজন ছিলেন তাদের বহুদিন ধরে প্রায় বছরখানেক ধরে অনেকে তাদের জানাজা পর্যন্ত পড়াতে চাইতো না গ্রামের লোকজন। তো সে তুলনায় এই ২০২৪ সনে এত বড় বিপ্লবের পরেও কোনো রক্তারক্তি হয়নি এবং আওয়ামী লীগের কোনো লোককে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়নি, একটা লোককে ক্রস ফায়ার দেওয়া হয়নি, বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কারো চোখ উঠিয়ে ফেলা হয়নি, অনেককে পালানোর সুযোগ দেওয়া হয়েছে, অনেকে পালিয়ে গিয়েছেন এবং অনেকে প্রায় ৮০০ জনের মতো শীর্ষ আওয়ামী লীগের নেতা কর্মী আমলা কামলাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এটা হলো বাস্তবতা। এবং আওয়ামী লীগের সেই 35% যারা লোকজন রয়েছেন তারা এখন এই জনপদে এখনো
সুস্থ অবস্থায় আছেন। হয়তো হাঁক ডাক দিতে পারছেন না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে পারছেন না, কিন্তু তারা কিন্তু টিকে আছেন। তো এই টিকে থাকার কারণটা কি, এটার যে পলিটিক্যাল গুরুত্ব, এটা কিন্তু বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে বোঝা সম্ভব, তরুণদের পক্ষে বোঝা সম্ভব নয়। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের এখনকার অবস্থার চাইতে আরো 100 গুণ বা 1000 গুণ দুরবস্থা সৃষ্টি হয়েছিল 75-এর 15ই আগস্টের পর। এবং সেই পরিস্থিতিতে একটা মিলিটারি গভর্নমেন্ট আসলো, সামরিক শাসন, এবং তা আবার যেন তেন নয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামরিক শাসন, এবং তাকে যারা সাহায্য করলেন ওই মুহূর্তে, বাংলাদেশের একেবারে শীর্ষ রাজনীতিবিদ, দার্শনিক, ইউনিভার্সিটির শিক্ষক, এবং তাদের যে মান সেটি সর্বভারতীয় রাজনীতির সঙ্গে, সাহিত্যের সঙ্গে, শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন আপনি চিন্তা করুন, তখন কবি আল মাহমুদ সাহেব ছিলেন, কবি শামসুর রহমান সাহেব ছিলেন, আহমেদ হুমায়ুন সাহেব ছিলেন, আতাউর রহমান সাহেব ছিলেন, কনরেড মোমিনুর সিং ছিলেন, খন্দকার মুশতাক ছিলেন, আরো অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদ যারা 50-এর দশক থেকে সর্বভারতীয় রাজনীতি করেছেন। এবং এই মানুষের প্রায় সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন, এবং তাদের পরামর্শেই কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব কৌশলে ডিজিএফআই এর মাধ্যমে, এনএসএ এর মাধ্যমে কর্নেল উসমানীকে কনভিন্স করে তাকে আওয়ামী লীগের দিকে ঠেলে দিয়েছিলেন, এবং আওয়ামী লীগকে অর্গানাইজ করে এই ডক্টর কামাল হোসেনকে অর্গানাইজ করে, কর্নেল উসমানীকে অর্গানাইজ করে, জহুরা তাজউদ্দিনকে অর্গানাইজ করে তিনি এই আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে হাজির করেছিলেন। তো সেই নির্বাচনের মাঠে হাজির করা, সেটা সংসদ নির্বাচনেও করেছিলেন, এবং তখন যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল সেই রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগকে আনা হয়েছিল। এবং একবার কর্নেল উসমানীকে আনা হয়েছিল প্রেসিডেন্ট পদে, আর একবার ডক্টর কামাল হোসেনকে আনা হয়েছিল। এবং আমি খুব ছোট ছিলাম, তারপরে এই দুটো নির্বাচনই দেখার সুযোগ হয়েছিল, এবং সেই সময়টিতে আওয়ামী লীগ কিন্তু বিপুল ভোট পেয়েছিল, জয়লাভ করেনি কিন্তু বিপুল ভোট পেয়েছিল, এবং সংসদেও তারা অনেক বিরাট রিপ্রেজেন্টেশন ছিল। এখন বক্তব্য হলো যে ওই মুহূর্তে প্রেসিডেন্ট জিয়া, তিনি তো সরাসরি ভারতের একেবারে গুড বুকে ছিলেন, এবং ভারত তাকে সর্বরকম সহযোগিতা করেছে, যেটি এখন ইউনিট সরকার পাচ্ছে না। তারপরেও কেন আওয়ামী লীগকে তার দরকার ছিল? তো সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে এখন বিএনপি কাজে লাগাতে চাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আওয়ামী লীগ যে ভুল করেছে, জামাতকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করেছে, বিএনপিকে নির্বিষ করার চেষ্টা করেছে, এবং তিনটি নির্বাচন এই বিএনপি এবং জামাত ছাড়া করে এই যে দলটি, যারা আমেরিকার একেবারে ব্ল্যাঙ্ক চেক নিয়ে রাজনীতি করেছে 14 থেকে একেবারে 24 পর্যন্ত, বাইরে আমেরিকার যত চরিত্র দেখেন সেগুলো হলো জাস্ট কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক, যাকে বলা হয় কৌশল, কিন্তু তলে তলে তারা সবাই আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তো সেই আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তারপরে শেষে ভারত, যাকে বলা হয় একেবারে, যাকে বলা হয় উদগ্র এবং উলঙ্গ, এই দুটো যাকে বলে সিমটম ব্যবহার করে তারা আওয়ামী লীগকে ক্ষমতা রাখার, ক্ষমতা নেওয়ার জন্য যত রকম ছল বল কৌশল করেছে। এরপর আমাদের দেশের মিলিটারি বলেন, জুডিশিয়ারি বলেন, পুলিশ, আমলা কামলা, এর মধ্যে আসলে নৌকা এবং জয় বাংলা ছাড়া কিচ্ছু ছিল না। কিন্তু এত কিছুর পরেও যাকে বলা হয়, তারা কেন টিকতে পারলো না? তারা কেন অলিগারের কবলে পড়লো? তারা কেন এই চোর চুট্টা বদমাইশদের খপ্পরে পড়লো, এবং দেশের এই যে 16 লক্ষ কোটি টাকা যে পাচার হয়ে গেল, এই দায়বদ্ধতার মধ্যে কেন আওয়ামী লীগ পড়লো? এই জিনিসটা কিন্তু বিএনপি অনুধাবন করতে পারছে, এবং জামাতও অনুধাবন করতে পারছে। এই জন্য কি হচ্ছে, তারা যেহেতু গণতান্ত্রিক চিন্তা করছে, বিপ্লবী চিন্তা করছে না, তারা গণতান্ত্রিক চিন্তা করছে, তারা ইলেকশন চিন্তা করছে, তারা সংসদীয় গণতন্ত্রের কথা চিন্তা করছে, এবং সেই চিন্তা করার ক্ষেত্রে আওয়ামী লীগের মতো একটা বিপুল, যাকে বলা হয় সংখ্যাগরিষ্ঠ দল, বিশাল সংখ্যাগরিষ্ঠ দল, তাদেরকে বিএনপি এবং জামাত পলিটিক্যালি মোকাবেলা করতে চাচ্ছে, কিন্তু তারা বুলেট দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে মোকাবেলা করতে চাচ্ছে না। এজন্য তারা কৌশলে তরুণদেরকে আঘাত না করে, বিপ্লবের আদর্শকে বিচ্যুত না করে, তারা আওয়ামী লীগকে রিঙে আনতে চাচ্ছে। আওয়ামী লীগের তারা সংস্কার চাচ্ছে, আওয়ামী লীগের তারা বিচার চাচ্ছে,
শেখ পরিবারে যে সকল লোক পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে বিএনপি জামাত সবাই প্রচারণা করছে, শেখ হাসিনার বিচার চাচ্ছে, সবকিছুই করছে, কিন্তু কোনো অবস্থাতেই সংগঠন নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই জিনিসটা বিএনপি বা জামাত কেউ চাচ্ছে না। এবং এটাই কিন্তু রাজনীতির নর্মাল নর্মস। আর বাইরে যারা বিপ্লবী কথাবার্তা বলছেন তারা কেউ হয়তো চে গুয়েভারা, কেউ হয়তো ফিদেল ক্যাস্ট্রো, কেউ হয়তো হামাস, কেউ হয়তো ইয়াসির আরাফাতের পিএলও, এরকম বৈপ্লবিক চিন্তা ভাবনা। কিন্তু বাংলাদেশের এই 18 কোটি মানুষের দেশে এটা নিয়ে চিন্তা ভাবনা করা যায়, কিন্তু বাস্তবে এই জিনিসগুলো কিন্তু সম্ভব হবে না। এই গেল এক। 2 নম্বর হলো যে ধরুন বিপ্লবীদের কথা মতো যদি বিএনপি নির্বাচনে যায় এই মুহূর্তে নির্বাচনে যাওয়াটা বিএনপির জন্য 10টা কারণে আত্মঘাতী। এত বিষয় না বলে প্রথমে জিনিসটি বলি, বাস্তবতা কথা বলি। ঢাকা শহরের কিছু কিছু পয়েন্টে আপনি সমন্বয়কদেরকে দেখতে পাবেন, হাসনাতকে দেখতে পাবেন, সার্জিসকে দেখতে পাবেন। সেটা রাজু চত্বর বলেন কিংবা যমুনা বলেন বা নির্দিষ্ট জায়গাতে। কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ করে একটা উপজেলাতে গিয়ে তাদেরকে একটা সমাবেশ করে আসতে বলেন তো, নো মিলিটারি এবং নো পুলিশ, নো প্রোটোকল, জাস্ট যে কোনো একটা উপজেলাতে বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে ঢাকার কাছাকাছি, সেটা নবাবগঞ্জে হোক, সাভার হোক, হাসনাত বা সার্জিস তারা বলবে যে ঠিক আছে আমরা এখানে গিয়ে একটা সমাবেশ করব, বিএনপি পারলে বাধা দেখ। অথবা একদিকে বিএনপির একটা অনুষ্ঠান থাকবে, আর একদিকে হাসনাদের একটা অনুষ্ঠান থাকবে। দেখেন একটা অনুষ্ঠান তারা করতে পারে কিনা। ইম্পসিবল, ঢুকতেই পারবে না এলাকাতে।